হচ্ছে। অন্তত আমি যেটুকু কথা বলে দেখলাম যে বিজেপির যে বৃত্ত, সবাই চায় জিততে, হারতে কেউ চায় না। আর বিজেপির যে এবারে আমার অন্তত যেটুকু মনে হয়েছে, আমার ব্যক্তিগত মত, কেন্দ্রীয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চতুর্থবার ফিরে আসবে না, কারণ কিন্তু জেলে যাবে। আমি দায়িত্ব নেবো এদের প্রত্যেককে জেলে পাঠাবো। এর সঙ্গে আলোচনা হলো, এবং যারা এখনো সোশ্যাল মিডিয়ায় বলে বেড়াচ্ছে, বিশেষ করে বিজেপির অনেক কর্মী সমর্থককে আমরা বলতে শুনি সেটিং আছে বা কেন্দ্র এখনো চাইছে না, তাদের বলি এইরকম করে মানববাবুকে আটকানো যাবে না। আমি এটা জেনেই এই তৃণমূলের নোংরামি সাফ করতে নেমেছি, যে আমি যখন নোংরায় নামছি তখন আমার গায়ে এরকম কাদা লাগবে, ফলে আমাকে এভাবে আটকাতে হবে। সিবিআই জেলে পাঠিয়েছে, ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে জেলে যাবে না বা এখনই কেন যাচ্ছে না, সেটা তো কোনো ব্যাপার নয়, সেটা তো জেলে যেতে পারে। ধরা পড়লে কিন্তু জেলে যাবে, এদের চাকরিও থাকবে না, ছেলে বলে নিয়ে প্রথমেই তোমাকে সিএম নিউজ মিডিয়ায় স্বাগত। ওয়াক অফ আইন, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী এখন মেনে নিচ্ছেন। এতদিন আগে তো তিনি ওয়াক অফ আইনেরও বিরোধিতাই করেছিলেন। মুখ্যমন্ত্রীর কাজই হলো যে কেন্দ্রীয় সরকার যা যা সিদ্ধান্ত নেবে তারই বিরোধিতা করা। যেহেতু কেন্দ্রে মোদী সরকার আছে, তৃণমূলের সঙ্গে বিজেপির অবশ্যই রাজনৈতিকগতভাবে একটা মানে কি বলবো বিরোধিতা আছে। ফলে মোদী সরকার যদি নরেন্দ্র মোদী যদি বলে, এটাও যদি বলে যে সূর্য পশ্চিম দিকে ওঠে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বলবে না, উনি ভুল বলছেন, মানে ওনার ভুলটাকে উনি ভুলই বলবেন, এমন অবস্থা দাঁড়িয়েছে। আর উনি ঠিক বলেন তাহলে সেটাকে ভুল বলবেন, সেটা নতুন করে বলার কিছু নেই। আর উনি যদি কোনোদিন বলে দেন সূর্য পূর্ব দিকে উঠেছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন পশ্চিম দিকে উঠেছে, এরকম ব্যাপার আর কি। ফলে কেন্দ্রীয় সরকার আমরা দেখে আসি, কেন্দ্রীয় সরকার যা কিছুই করুক, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজই হলো সেটা উল্টোটা বলা। যেমন তোমরা দেখেছো প্রথম দিকে যখন 3 তালাক তুলে দেওয়া হলো, এবং 3 তালাক তুলে দেওয়ার পর উত্তরপ্রদেশের মহিলারা যোগী সরকারকে প্রচুর পরিমাণে ভোট দিয়েছিল। 3 তালাক তুলে দেওয়াটাকে উত্তরপ্রদেশের মুসলিম মহিলারা কিন্তু সাপোর্ট করেছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সাপোর্ট করেনি প্রথম দিকে। কিন্তু পরবর্তীকালে মেনে নিতে হলো, গোটা দেশ মেনে নিয়েছে। কারণ তোমরা ভালো করেই জানো যে যে মানে বিলটা রাজ্যসভায় বা লোকসভায় পাশ হয়ে যায় বা তারপরে রাষ্ট্রপতির সই হয়ে যায়, সেটা আইন হয়ে যায়। সেই আইনটা প্রত্যেকটা ভারতীয়কেই মানতে হবে, পছন্দ হোক বা না হোক। সেরকমভাবে ওয়াক অফ আইন, যে আইনটা কিন্তু শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন যে মুসলিমদের বিরুদ্ধে, আইনটা তিনি ভালো করে পড়েননি। যেহেতু মোদী সরকার করেছে, বিল এনেছে, উনি বিরোধিতা করছেন। এই আইনটা মুসলিমদের পক্ষেই আছে, কারণ তোমরা জানো যে এই ওয়াক অফ সম্পত্তি যেগুলো আছে, ভারতবর্ষে তো প্রচুর ওয়াক অফ সম্পত্তি আছে। সম্পত্তির দিক দিয়ে প্রায় 3 নম্বর, মানে রেল আর আর্মির পরেই কিন্তু ওয়াক অফ বোর্ডের সম্পত্তি। এই সম্পত্তি 90% বেয়াত হয়ে গেছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, যতগুলো রাজনৈতিক দলের নেতারা যে যেখানে পেয়েছে, যেমন পেয়েছে, বিভিন্ন রাজ্যে ওয়াক অফ সম্পত্তি জবরদখল করে দিয়েছে। আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু ব্যতিক্রম নয়। তোমরা আগেই খবর দেখেছিলে, যেখানকার যারা বড় মুসলিম নেতারা আছে তারাও কিন্তু এই ওয়াক অফ সম্পত্তি নিজেরা দখল করে রেখে দিয়েছে এখন অব্দি। ফলে এই ওয়াক অফ সম্পত্তি যেটুকু আছে, যে বললাম যে রেল এবং আর্মির পর হচ্ছে ওয়াক অফ সম্পত্তি, মানে পাকিস্তানে যা জমি রয়েছে ততটা একটা ওয়াক অফ সম্পত্তি রয়েছে এই ভারতবর্ষে আমাদের এখানে। এবং সেই সম্পত্তি থেকে কিন্তু মুসলিমদের কোনো লাভ হয় না, কিচ্ছু লাভ হয় না। শুধু কয়েকজন ইমাম যারা রাজনৈতিক ছত্রছায়ায় থাকেন, কয়েকজন নেতা, বিশেষ করে মুসলিম নেতারা, হিন্দু নেতারাও আছেন, এই ওয়াক অফ সম্পত্তি জবরদখল করে রেখে দিয়েছে। আম মুসলিম যারা পশ্চিমবঙ্গের বা ভারতবর্ষের অন্যান্য জায়গায় যারা আম মুসলিম, তারা এই ওয়াক অফ সম্পত্তি থেকে বিন্দুমাত্র কিছু লাভ পান না। ফলে মোদী সরকার যে ওয়াক অফ আইনটা এনেছে, সেটা একদম মুসলিমদের জন্যই, যাতে তাদের লাভ হয়, যাতে এই সম্পত্তি কেউ দখল করতে না পারে, কেউ অন্য, বিশেষ করে আবার অন্য একটা দিকও আছে, হিন্দুদের অনেক সম্পত্তি ওয়াক অফ সম্পত্তি বলে দাগিয়ে দিয়ে নিয়ে নেওয়ার চেষ্টা করে, সেটাও যাতে কেউ নিতে না পারে। সব দিক দেখে কিন্তু ওয়াক অফ আইন আনা হয়েছে, গোটা ভারতবর্ষ মেনে নিয়েছে, কারণ এটা ভারতবর্ষের আইন, লোকসভায় রাজ্যসভায় পাশ হয়ে রাষ্ট্রপতির সই হয়ে আইন হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এখন মানছেন মুসলিমদের খেপিয়ে দেওয়ার পরে। যেমন এসআইআর যখন শুরু হয়, যখন বিহারে প্রথম শুরু হওয়ার কথা হয়েছিল, আমরা জানতামই না যে এসআইআর কবে হয়েছে। এমনকি আমরা সাংবাদিকরাও জানতাম না প্রথম দিকে এসআইআর লাস্ট কবে হয়েছে, কি রেজাল্ট ছিল, জানতাম না। তখন মমতা বন্দ্যোপাধ্যায় মহামন্ত্র কিন্তু সুপ্রিম কোর্টে পাঠিয়ে দিয়েছিলেন, কারণ উনি বুঝে গেছিলেন যে ভুয়ো ভোটার বাদ যাবে, 1,50,000 ভুয়ো ভোটার বাদ গেলেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আর ফিরে আসবে না। সেই জন্য মহামন্ত্রকে পাঠিয়ে দিলেন সুপ্রিম কোর্টে। তিনি ভালো করে জানছেন যে ইলেকশন কমিশন একটা সংবিধান স্বীকৃত সংস্থা, ফলে ইলেকশন কমিশনের এই ভোটার তালিকা সংশোধনের একটা অধিকার আছে, যেটা সুপ্রিম কোর্ট এখনো বলছে।
ইলেকশন কমিশন ভোটার তালিকা সংশোধন করবে এবং ইলেকশন কমিশনের একটা অধিকার আছে যে শুধুমাত্র ভারতীয় নাগরিকরাই ভোট দেবে এটা নিশ্চয় করে। ইলেকশন কমিশনের এই এসআইআর কেউ আটকাতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় কি করলেন? লোক খেপালেন। প্রথমে কি হচ্ছিল? একের পর এক নাকি মুসলিম ভোটার মারা যাচ্ছিল। এখন কি হচ্ছে? একের পর এক হিন্দু বিএলও মারা যাচ্ছে, কোনো মুসলিম বিএলও এখন অব্দি মারা যাননি। অদ্ভুত ব্যাপার না? ফলে মমতা বন্দ্যোপাধ্যায় তখন মেনে নেননি, তখন বলেছিলেন আটকে দেবো, এই করবো ওই করবো, ঘেরাও করবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় আরেক কাটি উপরে একটু বলেছিলেন আমাদের এখানে এসআইআর করতে দেবো না। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে গতকাল সমস্ত খবরের কাগজ রিপোর্ট করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় চান 100% এনুমারেশন ফর্ম জমা হোক। মানে এত বড় দ্বিচারিতা এরকম একটা দল পৃথিবীর ইতিহাসে আগে এসছে বলে আমার জানা নেই, যেটাকে অবশ্য বাংলার এই তথাকথিত মিডিয়াগুলো সাপোর্ট করছে। তারা কিন্তু এটা বলছে না যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআর হবে না, এই রাজ্যে করতে দেবো না বলেছিল। তারা এটা খবর করলো গতকাল আমরা দেখলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইছেন 100% এনুমারেশন ফর্ম জমা হোক। আরে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি চাইবে? তো ইলেকশন কমিশন আগেই বলে দিয়েছে যে ফর্ম জমা হবে, ভুয়ো ভোটার বাদ যাবে। ইতিমধ্যেই দেখেছো প্রায় 1,87,000 ভোটার এমনি তাদের খসড়া ভোটার তালিকায় নাম থাকবে না, বাদ হয়ে যাবে। এই সংখ্যাটা কতটা দাঁড়াবে সেটা এখন দেখার। আশা করছি, আমি তো আশা করেছিলাম প্রায় 1 কোটির কাছাকাছি দাঁড়াবে, কতটা দাঁড়ায় সেটা দেখতে হবে। সবগুলি করে ভুয়ো ভোটার। তার মধ্যে দেখেছো 27 লাখ যে ভোটার বাদ গেছে, 15 লাখ হচ্ছে মৃত ভোটার। মৃত ভোটার বিভিন্ন জায়গায় লোক নাম তুলে রেখেছে, তৃণমূলের লোকেরা নাম তুলে রেখেছে বিভিন্ন জায়গায়। অনেকেই জানেন না শিফটেড হয়ে গেছে, মহিলাদের বিয়ে হয়ে গেছে, বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে গেছে, তাদের নাম 2 জায়গায় রয়ে গেছে, শিফটেড ভোটার, এগুলো বাদ যাচ্ছে। প্রায় কোটিখানেক নাম বাদ যাবে আমরা আশা করছি। অন্তত যা হিসেব পাচ্ছি গতকাল অব্দি 27 লাখ, এটা যদি 50 লাখের কাছাকাছি দাঁড়ায় তাহলেও মমতার চিন্তার বিষয়। ফলে সবটাই মানতে হবে। প্রথম দিকে মোদী সরকার যেহেতু করছে, বিল আনছে, আইন হচ্ছে, মোদী সরকার করছে বলে প্রথম দিকে প্রাথমিক পর্বে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করাটাই কাজ, যাই হোক না কেন। সেটা 3 তালাক হোক, ওয়াকআপ আইন হোক, এসআইআর হোক, এটাই স্বাভাবিক ঘটনা, গোটা বাংলার মানুষ জানে। শুভেন্দুবাবু একটা অভিযোগ করছেন যে মানে মুখ্য সচিব মনোজ পান তিনি নাকি বিএলও এবং ইআরওদের ফোন করে নির্দেশ দিয়েছেন মৃত ভুয়ো ভোটার এবং অনুপ্রবেশকারীদের নাম যাতে এই যে খসড়া ভোটার তালিকা হবে তাতে থাকে। শুভেন্দুবাবুর কাছে তো অনেক তথ্য প্রমাণ থাকে, অনেক সরকারি আধিকারিকরাই ওকে খবর দেন যেখানে অন্যায় হয়। সেটা নিয়ে আমি বলতে পারবো না, কারণ ওর কাছে সবচেয়ে বেশি প্রমাণ থাকে। মনোজ পন্থের কথা যখন উঠল, মুখ্য সচিব মনোজ পন্থ বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায়ের আজ্ঞাবাহী, এবং মুখ্য সচিব মনোজ পন্থকে এই জন্যই করা হয়েছিল তার আজ্ঞাবাহী বলেই। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলে থাকেন না বিজেপি নাকি বাংলা বিরোধী। সবচেয়ে বেশি বাংলা বিরোধী এবং বাঙালি বিরোধী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। কারণ তিনি এই রাজ্যের সেই 90-এর দশকে সুব্রত গুপ্ত আইএএস, যার মুখ্য সচিব হওয়ার কথা ছিল, তাকে কিন্তু তিনি মুখ্য সচিব করেননি। তার সিনিয়রিটি অনুযায়ী সুব্রত গুপ্তের আইএএস হওয়ার কথা ছিল, মুখ্য সচিব হওয়ার কথা ছিল, আইএএস মুখ্য সচিব হওয়ার কথা ছিল, তাকে তিনি করেননি। তিনি এই মনোজ পন্থকে করেছিলেন কারণ তিনি তার আজ্ঞাবাহী। সুব্রত গুপ্তকে এই জন্য করেননি কারণ তিনি একজন কর্মদক্ষ মানুষ, কর্মঠ মানুষ যাকে বলা যায়। তিনি নিজের কাজটা নিজে করতেন, এবং যেহেতু একেবারে তল্পি বাহক যেটাকে বলি, দলদাসগিরি করবেন না বলে সুব্রত গুপ্ত বাঙালি আইএসকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য সচিব করেননি। সেই সুব্রত গুপ্তর নামটা এখন উঠে এসছে, তিনি আবার এই নির্বাচন কমিশন তাকে বিশেষভাবে এখানে এসআইআর জন্য অফিসার হিসেবে নিযুক্ত করেছে। সেই সুব্রত গুপ্ত, মনে রাখতে হবে যে মনোজ পন্থ যেখানে তৃণমূলের তরফ থেকে বরাবর যে বাঙালি না হলেই তাকে বহিরাগত বলে দাগিয়ে দেওয়া হয়, সেই মনোজ পন্থকে সিনিয়রিটি না মেনে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য সচিব করেছিলেন একজন বাঙালি আইএএস সুব্রত গুপ্তকে সরিয়ে দিয়ে। সবচেয়ে বড় বাঙালি বিরোধী আর বাংলা বিরোধী যদি এই রাজ্যে কে থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে মনোজ পন্থকে করবেন না, স্বাভাবিক ব্যাপার। কারণ মনোজ পন্থ সবেতেই তা হ্যাঁতে হ্যাঁ মেলাবেন, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় চাইবেন। যদি এই চাপটা মেনে নেয় মনোজ পান, মানে মনোজ পান যে চাপটা দিচ্ছে বিএলওরা মেনে নেয়, তাহলে তো সঠিকভাবে এসআইআর হচ্ছে না। দেখো, এসআইআর তো সঠিকভাবে হবে। যে সমস্ত বিএলওরা এই ধরনের কার্যকাণ্ডগুলো করছে, ইলেকশন কমিশনের যেটা নিয়ম, ধরা পড়লে সে জেলে যাবে। এবং এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বলে না নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করছে, উত্তরপ্রদেশে তোমরা জানো জাস্ট একদিন আগেই খবর 21 জন বিএলওকে কিন্তু তাদের বিরুদ্ধে এফআইআর করে মামলা দায়ের হয়েছে। বিহারে তোমরা দেখেছিলে 53-54 জন জেলে গিয়েছিল, বহুদিন তারা জামিন পায়নি। এই যে জামিন পেল না সরকারি কর্মচারীরা কিন্তু জানে যদি এই যে জেলে থাকে বহুদিন, তাদের পরবর্তীকালে চাকরি ফেরত পেলেও শেষের জীবনে পেনশন, গ্র্যাচুইটি, এগুলোর সময় কি অসুবিধার মধ্যে পড়তে হবে সেটা সরকারি কর্মচারীরা ভালো করে জানে। এমনিতেই নিয়মই হচ্ছে 48 ঘন্টা জেলে থাকলে সাসপেন্ড হয়ে যাবে। ফলে বিহারে যেটা হয়েছে, উত্তরপ্রদেশে 21 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। পশ্চিমবঙ্গে এখনো শুরু হয়নি, কিন্তু তোমরা দেখেছো যে পশ্চিমবঙ্গে যে এরকম ঘটনা ঘটবে না বা তাদের বিরুদ্ধে ড্রাস্টিক কোনো ব্যবস্থা নেওয়া হবে না এমন কিন্তু নয়। আগেই নেওয়া উচিত ছিল নির্বাচন কমিশনের, যেটা গতকাল বলেছেন বিজেপি রাজ্য সভাপতি সমীপ ভট্টাচার্য, যে এই যে 4 জনের বিরুদ্ধে এফআইআর করার কথা ছিল প্রথমেই,
মাসখানেক আগে, সেটা কিন্তু এখনো মুখ্য সচিব মনোজ পন্ত করেননি। ফলে এদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হবে না এমন কিন্তু নয়, নির্বাচন কমিশন এদিকে সুযোগ দিচ্ছে নিজেদের কাজটা ঠিকঠাক করে করা। যে সমস্ত বিএলওরা মৃত ভোটারদের ফর্ম ফিল আপ করছে, বা এই যে বাবা ভাড়া পাওয়া যাচ্ছে, অন্যের বাবা সাজিয়ে যাকে খুঁজে চালিয়ে দিচ্ছে, এই বিএলওরা ধরা পড়লে কিন্তু জেলে যাবে, এদের চাকরিও থাকবে না, ছেলে বলে নিয়ে পথে বসবে। ফলে যারা এখন তৃণমূলের পাল্লায় পড়ে করছে বা ভয়ে করছে, তাদের কিন্তু বিপদ আছে। অ্যাকচুয়ালি তৃণমূল নেতাদের এখানে কিছুই হবে না, শাস্তি পাবে কিন্তু বিএলওরা। ফলে এই বুথ লেভেল অফিসার যারা আছে তারা একেবারেই সাবধান হয়ে যান। বারবার নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হচ্ছে, এরা কিন্তু বিপদে পড়ে যায় পরবর্তীকালে। এই নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে সিইও দপ্তর সরিয়ে ফেলবে অন্যত্র, সেটাকে এইমাত্র বিএলওরা বিক্ষোভ করছে, পুলিশ তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি তাই জন্য, নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে? নিরাপত্তার একটা কারণ, নির্বাচন কমিশনের তরফ থেকে যেটা বলা হয়েছে নিরাপত্তা একমাত্র কারণ, এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এখানে প্রোটেকশন দিচ্ছে না, পুলিশ প্রোটেকশন দিচ্ছে না। এবং তোমরা ভালো করে জানো যে পুলিশ এবং প্রশাসন পুরোটাই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের হয়েই কাজ করে। ফলে এখানে যারা বিএলওরা বিক্ষোভ করেছে আমরা দেখলাম 20 জন না 25 জন বিক্ষোভ করতে গিয়েছিল, 4 জন মাত্র বিএলও ছিল। এবং আমরা এই যে বিএলওদের মিছিল, সেটা আমরাও প্রমাণ করেছি যে এখানে সবই তৃণমূলের লোকজন, তৃণমূল ছাত্র পরিষদ, বিভিন্ন জেলা থেকে এসছে, তৃণমূলের নেতা নেত্রী, এরাই বিএলও সেজে বিক্ষোভ করছে। কিন্তু আলটিমেটলি এরা এসআই আটকাতে পারবে না, এসআইআর প্রায় 100% কমপ্লিট হতে চলেছে। কত নাম বাদ যায় সেটাই এখন দেখার। এটা পশ্চিমবঙ্গ চুরিচামারি হবেই। আমরা যেটা ভাবছিলাম, যেটা সবাই জানে, বিজ্ঞান এবং অঙ্ক যেটা বলছে, প্রায় 1 কোটির বেশি ভুয়ো ভোটার এখানে আছে। ভুয়ো ভোটার মানে হচ্ছে মৃত ভোটার, শিফটেড ভোটার, বিভিন্ন জায়গায় নাম তুলে রাখা ভোটার, বাংলাদেশি, রোহিঙ্গা, মুসলিম অনুপ্রবেশকারী। এখন 1 কোটি নাম বাদ যাবে কিনা সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। কারণ এখানে ওই চুরিটা হবেই। বাবা ভাড়া পাওয়া যাচ্ছে, অন্যের বাবাকে নিজের বলে চালিয়ে দিচ্ছে, মৃত ভোটারের নাম ফর্ম ফিল আপ করে দিচ্ছে। এটা নিয়েও যদি মোটামুটি 50 লাখ নামও যদি বাদ যায়, যদি ধরে নিই যে 50 লাখ নামও যদি বাদ যায়, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চতুর্থবার ফিরে আসবে না। কারণ এই ভোটটা হবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এগেনস্টে। কোনো মানুষ চাইছে না মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের, কেউ চায় না। এই চুরি, দুর্নীতি, অনুপ্রবেশকারীদের আশ্রয়কারী দলটা, তারপর মালদা, মুর্শিদাবাদে কি হচ্ছে সমস্ত মানুষ দেখতে পাচ্ছে। অন্তত আমি যেটা মনে করি, যারা এবার 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে বা তৃণমূলকে ভোট দেবে, তাদের আদৌ মনুষ্যত্ব আছে বলে আমার মনে হয় না, এত কিছু জানার পরেও। সরকারটার পরিবর্তন চাই শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে সরানোর জন্য, এটাও নয়। যেভাবে অন্য রাজ্যগুলো আমরা দেখছি, শুধুমাত্র বিজেপি শাসিত রাজ্য বলে বলছি, তোমরা দেখেছো ওই যে আসাম, ওড়িশা, সবাই এগিয়ে যাচ্ছে আমাদের চেয়ে। এমনকি সাউথের যে সমস্ত রাজ্যগুলো যেখানে বিজেপি শাসিত নয়, কিন্তু তাদের সঙ্গে সেন্ট্রালের সম্পর্ক ভালো, সেই সব রাজ্যগুলো কিন্তু এগোচ্ছে। শুধু তাই নয়, এই যে কংগ্রেস এখন আমাদের দেশে সবচেয়ে বড় বিরোধী হচ্ছে কংগ্রেস, ইন্ডি জোটের প্রধান। কংগ্রেসের যে সমস্ত সরকারগুলো বিভিন্ন রাজ্যে চলছে, তারাও কিন্তু কেন্দ্রের সঙ্গে ভালো সম্পর্ক রেখে তাদের ওখানে কিন্তু শিল্প আসছে, পরিকাঠামো গড়ে উঠছে। একমাত্র ব্যতিক্রমী হিসেবে আমরা পেছিয়ে যাচ্ছি, কারণ আমাদের রাজ্য 49 বছর সরকারের সঙ্গে নেই। 34 বছর বাম শাসনকাল সিপিএম, 15 বছর তৃণমূল। শুধুমাত্র আমরা কেন্দ্রীয় সরকারের সঙ্গে নেই তাই নয়, আমরা দেখেছি অদ্ভুতভাবে এই 34 বছরের সিপিএম, এই 15 বছরের তৃণমূল, কেন্দ্রে যারা যারা আছে তাদের সঙ্গে বেশিরভাগ সময় তাদের সম্পর্ক অত্যন্ত খারাপ ছিল। ফলে এই রাজ্য সবচেয়ে বেশি পেছিয়ে যাচ্ছে। আমাদের হাতে আর কোনো অপশন নেই। আপনি বিজেপিকে পছন্দ করুন বা না করুন, এই মুহূর্তে পরিবর্তন ছাড়া বা প্রধান রাজনৈতিক বিরোধী দল বিজেপিকে আনা ছাড়া কোনো রাস্তা নেই। কারণ কেন্দ্রে বিজেপি সরকার এখন 29 অব্দি ক্ষমতায় থাকবে। বাংলার মানুষ যদি সত্যি এখানে শিল্প চায়, কর্মসংস্থান চায় বা অন্য কোনো রকমের উন্নতি চায়, তাকে কেন্দ্রের সঙ্গে যাওয়া ছাড়া এখন আর কোনো রাস্তা নেই। এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। বাংলার মানুষ যত তাড়াতাড়ি বুঝতে পারবে তত তাড়াতাড়ি মঙ্গল। মানবদা, আপনার সঙ্গে বিপ্লব দেবের একটি বৈঠক হয়েছে, আপনি সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করেছিলেন। অনেকেই তো বলছে যে কেন্দ্র চায় না রাজ্যের সরকার বদল হোক। কালকের বৈঠকের পর আপনার কি সত্যি সেটা মনে হয় যে কেন্দ্র চায় না? অ্যাকচুয়ালি আমার সঙ্গে বৈঠক ছিল না, একটা চায়ের আড্ডা ছিল। ওনারা এই বাংলার অনেক ইউটিউবারকে ডেকেছিলেন, শুধুমাত্র পলিটিক্যালে যারা খবর করেন তারাও নয়, ওখানে অনেক ফুড ব্লগার ছিলেন, ট্রাভেল ব্লগার ছিলেন, আর সবাইকেই ডাকা হয়েছিল। আমরা একটু একান্তে মিট করেছিলাম, যেহেতু উনি ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী, বর্তমানে সাংসদ, এবং এই রাজ্যে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় 2011-তে পরিবর্তন এনেছিলেন, বুদ্ধদেব ভট্টাচার্যের প্রায় সিপিএমের সরকারকে, মানে 34 বছরের সরকারকে হটিয়ে, তেমনি কিন্তু বিপ্লব দেবেরও একটা বড় ঐতিহ্য আছে এই একই রকম। তিনি মানিক সরকারকে হটিয়ে, সিপিএমকে হটিয়ে ত্রিপুরাতে বিজেপিকে উনি এনেছিলেন। এবং এই রাজ্যে সিপিএমকে হটানোটা, পরিবর্তনটা যতটা দরকার ছিল, ত্রিপুরাতেও একই রকম ব্যাপার। ওখানেও বিপ্লব দেব একটা উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন। এবং শুধু তাই নয়, বিপ্লব দেবের আরেকটা কৃতিত্ব আছে, তিনি যে রাজ্যে বিজেপির ইলেকশন ইনচার্জ হয়ে গেছেন, সেই প্রত্যেকটা রাজ্যে অদ্ভুতভাবে বিজেপি কিন্তু জিতেছে, যেখানে জেতার চান্স ছিল না। ফলে এই রাজ্যে এখন ইলেকশনের ইনচার্জ আপনারা জানেন যে ভূপেন্দ্র যাদব এবং বিপ্লব দেব দুজনা এখানে বিজেপির কেন্দ্রীয় স্তরে এখানে ইলেকশনের ইনচার্জ হয়ে এসছেন।
ফলে যারা পরিবর্তন চাইছেন, শুধুমাত্র মানে বিজেপি জিতবে এটা নয়, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অপসারণ যারা চাইছে, পরিবর্তন চাইছে, যেমন আমরা 2011তেও পরিবর্তন চেয়েছিলাম, এমন নয় যে আমরা তৃণমূলের পক্ষে ছিলাম বা আমরা তৃণমূলে ছিলাম, আমরা চাইছিলাম যে একটা পরিবর্তন দরকার, সিপিএমের সরকারটা যাওয়া দরকার, প্রধান মুখ হিসেবে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাই আমরা সিপিএম যাক এটা চেয়েছিলাম, আমরা তৃণমূলী না হলেও মমতা বন্দ্যোপাধ্যায়কে পরোক্ষে সাপোর্ট আমরা করেছিলাম যাতে সরকারটা বদল হয়। ঠিক একইভাবে 2011-এর মতন অবস্থায় আমরা এসেছি, 2026-এও আমরা চাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারটা যাক। ফলে এখানে প্রধান রাজনৈতিক বিরোধী দল বিজেপি, ফলে আমি যখনই বলবো মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পরিবর্তন চাই, সেটা পরোক্ষভাবে বিজেপিকে সাপোর্ট করবে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। ফলে বিপ্লব দেব যেখানে গেছেন সেখানেই বিজেপি জিতেছে, অনেক জায়গায় যেখানে হয়তো বিজেপি জেতার চান্স ছিল না। ফলে বিপ্লব দেবের একটা ক্যারিসমা আছে, মানিক সরকারের সিপিএম সরকারকে হারানোটাও হারানোটাও কিন্তু একটা বড় ক্যারিসমা। ফলে বিপ্লব দেবের সঙ্গে আলোচনা হলো, এবং যারা এখনো সোশ্যাল মিডিয়ায় বলে বেড়াচ্ছে, বিশেষ করে বিজেপির অনেক কর্মী সমর্থককে আমরা বলতে শুনি সেটিং আছে বা কেন্দ্র এখনো চাইছে না, এগুলো একটা মিথ্যা ন্যারেটিভ যেটা তৃণমূল ছড়িয়ে রেখেছে। আমরা একটা জিনিস আমিও বলি যে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্স, তার 150 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হলো, এবং ভারতবর্ষের যে পিএমএলএ অ্যাক্ট, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট, যেখানে 1 টাকা যদি সম্পত্তি বাজেয়াপ্ত হয় সে গ্রেপ্তার হবে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হয়নি, যেটা আমরাও বলি একটা ব্যতিক্রমী কাণ্ড, এটা গ্রেপ্তার হওয়া উচিত ছিল। কিন্তু যদি এটা দেখে শুধু বলি যে সেটিং আছে, বাকি অন্য দিকগুলো, কেউ কখনো ভেবেছিল অনুব্রত মণ্ডল জেলে যাবে? কেউ তো ভাবেনি। কেউ ভেবেছিল পার্থ চট্টোপাধ্যায় এতদিন ধরে জেল খাটবে শিক্ষকের চাকরি চুরি নিয়ে? কেউ তো ভাবেনি। কেউ ভেবেছিল খাদ্য চুরি কাণ্ডে জ্যোতিপ্রিয় মণ্ডল জেলে যাবে? কেউ তো ভাবেনি। তাহলে অনুব্রত, পার্থ, জ্যোতিপ্রিয় এরা তো জেলে গেছে, সেই তো ইডি সিবিআই জেলে পাঠিয়েছে। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে জেলে যাবে না বা এখনই কেন যাচ্ছে না সেটা তো কোনো ব্যাপার নয়, সেও তো জেলে যেতে পারে। ফলে ইডি সিবিআই কাজ করছে না আমরা সাংবাদিকরা বলছি, কিন্তু যারা কর্মী সমর্থক যারা বলছে সেটিং আছে তারা হয়তো অনেকটা ভুল বলছে। অন্তত আমি যেটুকু কথা বলে দেখলাম যে বিজেপির যে বৃত্ত, সবাই চায় জিততে, হারতে কেউ চায় না। আর বিজেপির যে বৃত্ত, বিজেপি কোত্থেকে এসছে? বিজেপি এসছে জনসংঘ থেকে। জনসংঘের প্রতিষ্ঠাতা কে? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তিনি কে ছিলেন? তিনি বাঙালি ছিলেন। ফলে বিজেপি গোটা ভারতবর্ষ জিতলেও যতদিন না এই বাংলায় জিততে পারবে, যতদিন না এই বাংলায় বিজেপি সরকার গড়ে উঠবে, ততদিন তাদের বৃত্ত কিন্তু সম্পূর্ণ হবে না, অন্তত আমি ব্যক্তিগতভাবে মনে করি। শ্যামাপ্রসাদ মুখার্জি জনসংঘ থেকে বিজেপির তৈরি। ফলে শ্যামাপ্রসাদ মুখার্জির রাজ্যে যতক্ষণ না বিজেপি সরকার আসবে, ততক্ষণ এই বিজেপির জয় কমপ্লিট হবে না, তাদের বৃত্ত কমপ্লিট হবে না। ফলে এবারে আমার অন্তত যেটুকু মনে হয়েছে, আমার ব্যক্তিগত মত, কেন্দ্রীয় নেতৃত্ব চায় যে এই রাজ্যে তাদের সরকার পরিবর্তন হোক, সরকার আসুক, বিজেপি সরকার আসুক। এবং বিপ্লব দেব, ভূপেন্দ্র যাদবকে ওই জন্যই কেন্দ্রীয় স্তরে বসানো হয়েছে। এবং 2011-তে যেটা হয়েছে, যার বিরোধিতা বরাবর আমরাও করে এসেছি, যে এই যে যোগদান মেলা, এই যে জেট ফ্লাইটে উড়িয়ে নিয়ে যাওয়া হলো, সেগুলো এবার আর ঘটবে না। এবং এবারে একেবারে বেশিরভাগ ক্ষেত্রে 294 আসনে যেটুকু কথা বলে জানতে পারলাম, ওই সেই বিধানসভার বাসিন্দা, ভূমিপুত্র বা সেখানে ভালো কাজ করছে বা জেতার চান্স আছে এমন লোককেই কিন্তু ওখানে দেওয়া হবে। এমন নয় যে তৃণমূল থেকে দুম করে রাতারাতি চলে এলো তাকে আসন দেওয়া হবে, এমন ঘটনাগুলো এবারে ঘটবে না বা খুব কম ঘটবে, 21-এর মতন ঘটবে না। ফলে কেন্দ্রীয় নেতৃত্ব চান এবার পরিবর্তন হোক, আমরাও আশা করি, আমরা তো পরিবর্তনকামী, আমরা পরিবর্তন চাই। আশা করবো এরকম নীতি নিয়ে বিজেপি আগামী দিনও চলবে এবং একসঙ্গে লড়াই করবে, পরিবর্তন হবে। মানব, একদম শেষ প্রশ্ন। কিছুদিন আগে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে, তরুণজ্যোতি তিওয়ারি, কেয়া ঘোষ এবং রেখা পাত্রের বিকৃত করে ছবিটিকে ভাইরাল করা হয়েছে, এবং সাথে আপনার চ্যাট ভাইরাল হয়েছে যে আপনি নাকি ওই ছবিটা ভাইরাল করতে বলেছেন। এই বিষয়ে কি বলবেন? এক নম্বর কথা হচ্ছে, তৃণমূল আর কিছুতেই পেরে উঠছে না। তারা বাংলার মানুষের যে বার্তা সেটা বুঝে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমেই নিজের আইবিকে দিয়ে, পুলিশকে দিয়ে একটা রিপোর্ট করেন, সার্ভে, এই রিপোর্ট কি বলছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে রিপোর্টটা করেছেন, আইবি রিপোর্ট অত্যন্ত খারাপ। তারা মানুষের অবস্থান বুঝতে পেরে গেছেন। তারপরে এসআইআই যে ভুয়ো ভোটারগুলো বাদ যাবে, মৃত ভোটার বাদ যাবে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অত্যন্ত বাজে পরিস্থিতিতে আছে। ফলে তারা আর কিছু না পেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় খুলে দিলেন ডিজিটাল যোদ্ধা, যাদেরকে আমি বলি ডিজিটাল গাধা, দেবাংশু ভট্টাচার্যের নেতৃত্বে। যত রকমভাবে কুকীর্তি করে তারা এটা যেটা করার চেষ্টা করছে, সেটা বাংলার মানুষ একেবারেই ভালোভাবে নেবে না। শুধুমাত্র তরুণজ্যোতি তিওয়ারি বা রেখা পাত্র বা কেয়া ঘোষ নন, বিজেপির তরফ থেকে বা কে করে সেগুলো আমি বলতে পারবো না। যখন মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ছবি নিয়ে বা তৃণমূলের কোনো নেত্রীর ছবি নিয়ে যখন এরকম অশ্লীলভাবে করে বা সোশ্যাল মিডিয়ায় কোনো তৃণমূলের কাউকে নিয়ে এরকম করে, সেগুলো আমরা প্রতিবাদ করি। কারণ এই রাজ্যের মানুষ কোনো মহিলাকে নিয়ে এইরকম নোংরা ছবি কখনো পছন্দ করবে না, সে যে দলেরই হোক না কেন। আমাদের সবকটারই প্রতিবাদ করতে হবে। ফলে এই যে দেবাংশু ভট্টাচার্যের নেতৃত্বে যে টিমগুলো যেটা করলো, যারা করছে প্রত্যেকেই দেবাংশু ভট্টাচার্যের কাছের লোক।
এবং তোমরা দেখেছো দেবাংশু ভট্টাচার্য ওপেন পোস্টে তাদেরকে একদম সাপোর্ট করছে। মানে ভাবা যায় না যে একটা নোংরা কাজ কেউ সাপোর্ট করতে পারে। কেউ একটা নোংরা ছবি পোস্ট করলো, তাকে দেবাংশু ভট্টাচার্য সাপোর্ট করছে এবং আইনিভাবে তার পেছনে দাঁড়াবে বলছে। তার মানে এটাই যে তোমরা নোংরামি করো, আমি তোমাদের পাশে আছি। এবং যেহেতু দেখলে প্রথম দিনে কিছু ঘটেনি, যেই তরুণজ্যোতি তিওয়ারি সবাইকে নিয়ে মামলা মোকদ্দমা শুরু করলো, এরা প্রচণ্ড ভয় পেয়ে গেল। অ্যাকচুয়ালি ভিতর ডিম, যারা এই ধরনের নোংরা কাজকর্মগুলো করে তারা অ্যাকচুয়ালি ভিতর ডিম হয়। তারা এবার চেষ্টা করলো এটা বলার যে সংবাদ মাধ্যমের তরফ থেকে বা এই যে পরিবর্তন যারা চাইছে যে সমস্ত ইউটিউবার, তাদেরকে দাগানোর চেষ্টা করলো। তোমরা ভালো করে জানো যে একটা মোবাইলে যে চ্যাট, আমি যদি আমার মোবাইলে আমারই একটা নাম্বার নরেন্দ্র মোদী বলে সেভ করি এবং নরেন্দ্র মোদীর ছবি দিয়ে রাখি, তারপর সেই নাম্বারটাকে যদি মেসেজ করি, তাহলে আমার নাম্বারে নরেন্দ্র মোদীর নামেই চ্যাটগুলো এসে আসবে। প্রত্যেকটা মানুষ সেখানে জানে। আমি যদি আমারই একটা নাম্বার আমার অন্য মোবাইলে মমতা বন্দ্যোপাধ্যায় বলে সেভ করি, ছবি দিয়ে সেভ করি, তাহলে ওই নাম্বার থেকে যদি কিছু মেসেজ পাঠাই, তাহলে আমার মোবাইলে কার নামে আসবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের নামেই আসবে। ফলে এই রকমের হোয়াটসঅ্যাপ চ্যাটগুলো তৃণমূলের মূর্খগুলি করতে পারে, আমার নামে করেছে। যেহেতু আমি এখন ওদের সবচেয়ে বড় বিপদ হয়ে দাঁড়িয়েছি, এরকম তথ্য প্রমাণ যুক্তি দিয়ে এই মুহূর্তে বাংলার কোনো মিডিয়া করছে না, আমরাই ওই 3-4 জন ইউটিউবার বা অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলো করছে। ফলে আমাকে টার্গেট করা সোজা, বাংলার মানুষকে বোকা বানানো সোজা, কারণ মানুষ এগুলো বুঝতে চায় না। মানুষ দেখছে আরে বাবরে মানব গুহর নামে চ্যাট, মানে মানব বই করেছে। অথচ যে কেউ মানে মানব গুহ কেন, ওই যে বললাম নরেন্দ্র মোদী, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে কোনো চ্যাট 1 মিনিটের মধ্যে করা যায়। আমারই একটা নাম্বার আমি আমার ফোনে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে সেভ করি ছবি দিয়ে, তাহলে ওই ফোনটা থেকে যা যা মেসেজ আমি আমার ফোনে করবো সবই ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামেই আসবে। বাংলার সব মানুষ জানে, কেউ বিশ্বাস করবে না, কোনো শিক্ষিত মানুষ বিশ্বাস করবে না। কিন্তু এই যে বললাম তৃণমূলের গাধা নিজেদেরকে এটা প্রচার করার চেষ্টা করছে যে তোমরাই প্রচার করেছো। সবচেয়ে বড় কথা অবাক লাগলো যেটা, যে বিজেপিতেও কিছু গামবাট আছে, তারা ভাবছে এটা আমিই করেছি। আরে আমার বিজেপির আইটি সেলকে দরকার হবে না। আমার যা রিচ ফেসবুক প্রোফাইলে, আমার যা ইউটিউবে রিচ, আমার কোনো আইটি সেলকে দরকার হবে না। আর সবচেয়ে বড় কথা, এই নোংরামির বিরুদ্ধে প্রতিবাদ আমি সবচেয়ে বেশি করে গেছি। এমনকি যেটা যখন মমতার বিরুদ্ধে হয়েছে, মমতার ছবি নিয়ে হয়েছে বা মমতা অভিষেকের ছবি নিয়ে হয়েছে, তখন আমি প্রতিবাদ করেছি যে বাংলার মানুষ এগুলো নেবে না। যে সবচেয়ে বেশি প্রতিবাদ করে আসছে তাকেই এরা জড়াবার চেষ্টা করছে। কেউ এই কথা বিশ্বাস তো করবেই না। আমি এগুলো আইনত পদক্ষেপ নেবো, কিন্তু তোমরা ভালো করে জানো তৃণমূলের এই গাধাদের বিরুদ্ধে কত ছড়াছড়ি করবো। এমনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আমার বিরুদ্ধে গুচ্ছেন খানিক মামলা চালিয়ে রেখেছে। আজকে আলিপুর, কালকে হাইকোর্ট, পরশুদিন ব্যাংসাল কোর্ট, আমাকে ছড়াছড়ি করতে হয়। তারপর আবার আমাদেরকে এর পেছনে ছুটতে হবে। কিন্তু আমি আইনত ব্যবস্থা নেবো, সাইবার সেলেও যাবো, পুলিশকেও জানাবো। তবে এই রকমের মানুষ খুব একটা বেশি বিশ্বাস করবেও না। আশা করছি যারা শিক্ষিত মানুষ তারা বিশ্বাস করবে না, যাদের এই মাথায় কিছুই নেই, বোঝেই না, তারাই একমাত্র বিশ্বাস করবে। আর যারা এগুলো করছে তাদের বলি এইরকম করে মানবকে আটকানো যাবে না। আমি এটা জেনেই এই তৃণমূলের নোংরামি সাফ করতে নেমেছি যে আমি যখন নোংরায় নামছি তখন আমার গায়ে এরকম কাদা লাগবে। ফলে আমাকে এভাবে আটকাতে পারবে না। বিজেপির ওই ছোটোখাটো নেতা নেত্রীকে ভয় দেখাতে পারে, তাদেরকে আটকাতে পারে, তাদের সোশ্যাল মিডিয়া পোস্ট বন্ধ করতে পারে। আমার সোশ্যাল মিডিয়া পোস্ট যারা দেখেছে তারা জানে এই আন্দোলন আজকে আমার একার নয়। সরকার পরিবর্তনের আন্দোলন গত 2-3 বছর ধরে আমার চলছে। আমার ফেসবুক প্রোফাইল ওপেন আছে, প্রত্যেকটা পোস্ট যে কেউ দেখতে পারে যে কি পোস্ট আমি আগে করেছি, কি পোস্ট আমি এখন করছি, কি পোস্ট আমি পরে করব। ফলে আমার কোনো লোকচাপার কোনো গল্প নেই। এভাবেই এদের বিরুদ্ধে লড়াই চলবে। আর এই যে দেবাংশু, এ কি আমার নখের যোগ্য? এই রকমের নোংরামি করে আমাকে আটকাতে পারবে মনে হয় আপনাদের? আর সবচেয়ে যেটা বড় কথা, আমি এই পোস্টটা ভালো করে দেখলাম, মানে যেটা আমার নামে ফেক এরা ছড়িয়েছে। তৃণমূল এতটাই গবে, এতটাই মূর্খ, তারা এটা প্রমাণ করার চেষ্টা করলো, আমাকে বদনাম করার চেষ্টা করতে গিয়ে, যে মানব গুহর এত বড় পাওয়ার রয়েছে, সে তৃণমূলের ডিজিটাল গাধাদের মূর্খ বানাতে পারে। তোমরা কি চ্যাটটা দেখেছো? তোমরা চ্যাটটা দেখবে যে আমার যেটা ফেক চ্যাট বলে এরা পোস্ট করছে, যে আমি বলছি নাকি তৃণমূলের পেজে এটা পোস্ট করতে। এবং পেজে পোস্ট করতে কেন? যাতে তৃণমূলের মূর্খরা এটা নিজেদের পেজে শেয়ার করে এবং তারা বিপদে পড়ে। অর্থাৎ তৃণমূল আমাকে বদনাম করতে গিয়ে এটা প্রমাণ করে দিল যে তারা কত বড় মূর্খ। অর্থাৎ মানব গুহ তৃণমূলের যে কোনো ডিজিটাল গাধাকে বলে বলে মূর্খ প্রমাণ করতে পারে, তাদেরকে বিপদে ফেলতে পারে, এটা তৃণমূল নিজে স্বীকার করে নিল। ভাবো একবার। তবে বাংলার মানুষ এরকম তৃণমূলের এই নোংরামি, এই ভণ্ডামি বহুদিন তারা পরিচয় পেয়ে গেছে। যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় করছে, দেবাংশু করছে, বাংলার মানুষ জেনে গেছে এভাবে নোংরামি করে কাউকে আটকানো যাবে না। আমার ফেসবুক প্রোফাইল লোকে দেখতে পাচ্ছি, যথেষ্ট রিচ আছে, কোনো রকমই আটকাতে পারবে না। এরকমগুলো প্রফেশনাল হ্যাজার্ড চলতেই থাকবে। তৃণমূলের নোংরামি সহ্য করতে হবে, তার জন্যই তো প্রতিবাদে নেমেছি আমরা, যাতে
এমন সিস্টেম করতে হবে যাতে বাংলার কোনো মা বোন যাতে ফেসবুকে নিজের ছবি আপলোড করতে ভয় না পায় যে তৃণমূলদের হাতে গেলে আমাকেও এই নোংরামির মধ্যে পড়তে হবে। এই জিনিসটা হবে। সরকার পরিবর্তন হলে এই যে যারা নোংরামি করছে এরা প্রত্যেকে সেই ঘরে যাবে। এখন তো পুলিশ তৃণমূলের কাজ করছে, তাই দেবাংশু ভট্টাচার্য বা তার চামচারা যেগুলো করছে তাদের বিরুদ্ধে কিছু করবে না মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল, করলেই বাকিদের ভয় পেয়ে যাবে। কিন্তু সরকার যদি পরিবর্তন হয় 2026-এ, তাহলে এই রকমের নোংরামি যারা করছে বাংলার নারীদের নিয়ে তারা প্রত্যেকে কিন্তু জেলে যাবে। আমি দায়িত্ব নেবো এদের প্রত্যেককে জেলে পাঠাবার। অসংখ্য ধন্যবাদ মানব।